আপনাদেরকে আরো বলতে চাই, এই গত 15 মাসে বিরোধী দরবার বাহিনীর কর্তৃক হামলায় আজ পর্যন্ত প্রায় 70,000 মুসলিম নরনারী এবং শিশুরা হত্যা হয়েছে। শুধু কি তাই, আজকে ফিলিস্তিনের হাসপাতাল, ইউনিভার্সিটি, কলেজ এবং স্কুল ভূমির প্রায় 70% আজকে মৃত্যু পুরীতে উপনীত হয়েছে। এই অবস্থায় যখন আমরা দেখতে পাই যে গাজার মুসলিম ভাইরা পঙ্গপালের মতো করে তাদের মাতৃভূমিতে ফিরে আসতেছিল, তখন আমরা দেখতে পাই যে এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে সে নাকি ওই অঞ্চলকে দখল করে নিবে। শুধু কি তাই, সে বলেছে ওই অঞ্চলের সমস্ত মুসলিমদেরকে মিশর আর জর্ডানকে ভাগ করে নিতে হবে। কিন্তু আমরা দেখতে পাই মুসলিমরা এটাকে পরিত্যাগ করেছে, কারণ আজকে হয়তো আমরা ভুলে গেছি সেই ফিলিস্তিনের বরকতময় ভূমির কথা। এই ভূমির সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই ভূমিকে আমি বরকতময় করেছি। সুতরাং আমি আপনাদেরকে মনে করে দিতে চাই, আজকে পৃথিবীতে মুসলিম শাসকরা কি অবস্থায় আছে। আমি দেখতে পাই আমাদের মুসলিম শাসকদের প্রচুর পরিমাণে অর্থ আছে। যেমন আজকে আমেরিকা কিছুদিন আগে যখন বলেছিল যে আমরা গাজাকে পুনর্নির্মাণ করব, সেখানে নির্মাণ করতে গিয়ে তাদের $53 বিলিয়ন লাগবে। কিন্তু এক সৌদি আরব রাষ্ট্রই ঘোষণা দিয়েছিল যে আমরা আমেরিকাতে 600 বিলিয়ন মার্কিন ডলার আমরা ইনভেস্ট করতে চাই। এর দ্বারা বোঝা যায় যে আজকে মুসলিমদের সমস্ত রকমের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা ফিলিস্তিনকে উদ্ধার করতেছে না, বরঞ্চ তারা ফিলিস্তিনকে উদ্ধার করার জন্য একটি কার্যকরী ভূমিকা পালন না করে ওই আমেরিকারই দেওয়া নীতি টু স্টেট সলিউশনকে পুরো পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য অ্যাক্টিভিটি করতেছে। সুতরাং মুসলিম ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই জায়গা থেকে বাঁচার একমাত্র সলিউশন সেটা হচ্ছে এই মুসলিম জাতি যারা ছড়িয়ে ছিটিয়ে আছে সবার ভিতরে ঐক্য এবং ইউনিফিকেশন দরকার। যে ইউনিফিকেশন ছড়িয়ে ছিটিয়ে থাকা আজকে 200 কোটি মুসলিমদেরকে একত্রিত করবে এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন রাষ্ট্রে 1 কোটিরও বেশি মুসলিম সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ করবে এবং ঐক্যবদ্ধ করার ফলে আমাদের এমন একজন শাসক আসবে, যেই শাসক হবেন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আপনারা জানেন পূর্বে এই ফিলিস্তিনকে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্ধার করেছিলেন এবং এর পরবর্তী সময়ে 1000 বছর বলে কুর্দি জনগোষ্ঠী সালাউদ্দিন আল আইয়ুবী এই ফিলিস্তিনকে উদ্ধার করেছিলেন। তখন তার অনুসারীগণ ফিলিস্তিনের লোকজনকে বলতেছিল, হে সালাউদ্দিন আল আইয়ুবী, আপনি যদি ফিলিস্তিন উদ্ধার করতে যান তাহলে আপনার একটি চোখ অন্ধ হয়ে যেতে পারে। জবাবে তিনি সালাউদ্দিন বলছিলেন যে আমার যদি 2 চোখ অন্ধ হয়ে যায় তারপরও আমি ফিলিস্তিনকে উদ্ধার করব এবং মুক্ত করব। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান করতেছি, সেই ইউনিফিকেশন রাষ্ট্র অর্থাৎ একটি খেলাফত রাষ্ট্র ব্যবস্থাই পারে মুসলিমদেরকে পরিপূর্ণভাবে মুক্তি দিতে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মার্কিন নীতির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সভাপতি মোক্তার আকন্দকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি।
বহির্গত মানবতা আয়োজিত আজকের চট্টগ্রাম সমাবেশে উপস্থিত আছেন বৌদ্ধ চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জনাব ফারুক রশিদ, উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লাল ফারুকুর রহমান, আজকের সভাপতিত্ব করছেন বহির্গত মানবতা আন্দোলনের সমাজী সভাপতি ফখরুল ইসলাম টিপু সহ বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনের উপর ইসরায়েলি বাহিনী নেতানিয়াহুর সহ যেভাবে বর্বর অত্যাচার করে যাচ্ছে, এদের উপরে খুন করে যাচ্ছে, এটা আমার মনে হয় জাতিসংঘ এবারে সুষ্ঠুভাবে তারা দেখে না। জাতিসংঘ যদি ভালোভাবে দেখত, ভালোভাবে তাদেরকে সতর্ক করত, তারা না মেনে পারত না। মূলত জাতিসংঘ ইসরায়েলের একটা অংশ। এর মাধ্যমে প্রমাণ হচ্ছে জাতিসংঘ ইসরায়েলের বাইরে কিছু করবে না এবং আমেরিকার বাইরে কিছু করবে না। আমেরিকা তাদের নিজের বেলা গণতন্ত্র দেখায়, তাদের নিজের বেলা বলে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, কিন্তু আপনারা কি আসলে গণতন্ত্রে বিশ্বাসী? আপনারা কি আসলে নিরপেক্ষ? আমার তো মনে হয় না আপনারা নিরপেক্ষ। আপনারা যখন এশিয়া মহাদেশের রাজনীতিতে নাম পাবেন তখন ভারতের বাইরে কিছু করেন না। ভারত যেটা বলে তাতেই আপনারা খুশি হয়ে থাকেন, অথচ অন্যান্য দেশগুলো আছে তাদের প্রথমত কোনো কিছু কথা শুনে কথা রাখেন না। আপনারা আপনাদের গাজায় যেভাবে মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, একের পর এক খুন করা হচ্ছে, আপনারা আপনাদের ভূমিকা কি? আপনারা কি কখনো নির্বাচন প্রতিবাদ করেছেন? আমার তো মনে হয় করেন নাই। আপনারা যদি আমেরিকা যদি চায় ইসরায়েলিকে যখন তখন থামাতে পারে, যখন তখন তাদেরকে চুপ করে দিতে পারে, কিন্তু তারা আগে পর্যন্ত তারা দায়িত্ব নিয়ে ভালোভাবে দায়িত্ব নিয়ে করেনি। একটা বিষয় হচ্ছে বাংলাদেশ সরকার, বর্তমান বাংলাদেশ সরকার তারা কতটুকু দায়িত্ব নিচ্ছে তারা প্রকাশিত কোনোরকম প্রতিবাদ জানাচ্ছে না। গত হাসিনার আমলে যেভাবে তারা ধরাশোনার বাইরে থাকতো, তারা কখনো মুসলমানদের উপরে আক্রমণ হলে বিভিন্ন দেশে তারা কখনোই রাষ্ট্রীয়ভাবে তারা প্রতিবাদ জানাতো না, তারা কখনোই লিখিতভাবে কখনো জানায়নি। তো আমি তো বর্তমান ডক্টর সাথে বলবো, আপনি সারা বিশ্বের একজন যোগ্য ব্যক্তি, আমাদের বাংলাদেশের অহংকার, শুধু বাংলাদেশ না পুরো এশিয়া মহাদেশের আপনি অহংকার। আপনার মনে হয় আনুষ্ঠানিক ভাবে ভালোভাবে এভাবে বিবৃতি দেওয়া উচিত, যেভাবে গাজায় মুসলমানদের উপরে ইসরায়েলি বাহিনী আমেরিকা সহ যেভাবে নির্যাতন অত্যাচার করছে, ট্রাম্প যেভাবে আবার ক্ষমতা আসার পরে সারা বিশ্বে দেখা যাচ্ছে মুসলমানদের সাথে যেভাবে যুদ্ধ করে যাচ্ছেন, আমরা তীব্রতা জানাচ্ছি আপনার ডক্টর ইউনূস সাহেব, আপনার ওইভাবে দায়িত্ব নেওয়া উচিত, যেহেতু আপনি সারা বিশ্বের একজন প্রত্যক্ষ ব্যক্তি, আপনি আন্তর্জাতিক মানের একজন জীবন সদস্য, অর্থাৎ আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনাকে বলতে হবে ট্রাম্পের কাছে, জাতিসংঘের কাছে, যাতে এইভাবে গাজায় ফিলিস্তিনে যাতে কোনো রকম আক্রমণ না হয়। আর বাংলাদেশ সরকার যার আর্থিক প্রতিবন্ধ আছে, আপনারা একটু ভালোভাবে দায়িত্ব পালন করুন। আপনারা দেশের মুসলমানদের দিকে তাকান। আর জামাত ইসলামের দায়িত্ব কি? আমরা একটা বিষয় বলছি, জামাত ইসলাম একটা কিছু হয়ে গেলে আমরা মুসলমান দল, আমরা ইসলামিক রাষ্ট্র গঠনের জন্য যা করার তাই করবো। আপনারা কিন্তু আসলে মুসলমান দল নাকি আপনারা মুসলমানদের নাম বিক্রি করে ইসলামিক ব্যবসায়ী দল? আমার তো মনে হয় আপনারা ইসলামের নাম নিয়ে ব্যবসা করছেন। আপনারা তো আপনাদের মুসলমানদের উপর আক্রমণ হলে আপনারা ওইভাবে কোনো প্রতিবাদ করেন না। অন্যান্য ইসলামিক সংগঠন যা করে কিন্তু আপনারা এবং না, আপনারা আপনার তিনি ক্ষমতা বসার জন্য আপনারা কিভাবে ক্ষমতা বসতে পারবেন, কিভাবে ক্ষমতা যাবেন, ওইভাবে আপনারা আছেন। আমি দেখতে পেলাম জনগণের পত্রিকায় আপনি জামাতের আমিরের ব্যক্তিগত সহযোগিতা হচ্ছে হিন্দু, জাতি ধর্ম দেখছে, এটাই প্রমাণ হয় যে আপনার পাশাপাশি আপনার ব্যক্তিগত সহযোগী হিন্দু, আপনিও কিন্তু বলে যাচ্ছেন একটা ইসলামী সংগঠন, আপনার কিছু সংগঠন করে বলছে ইসলামী সংগঠন, আসলে কি আপনারা ইসলামী সংগঠন নাকি ধর্ম ব্যবসায়ী? এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র জনাব শরীফুল ইসলাম। আমি জনাব শরীফুল ইসলামকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত
ডোনাল্ড ট্রাম্পের গাঁজা দখলের নীল বাক্সা ঢাকার মুসলিমদের কাজ শুরু করার মার্কিন নীতির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক এমপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যারা খাওয়া রশিদ, উপস্থিত বরগুনা আসনের মাসীয় মানুষের নেতা, 12 দলীয় জোটের শীর্ষ নেতা, বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান মায়ের মোহাম্মদ ফরিদ রহমান সভাপতিত্ব করছেন জেলপাতা ও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি এম রকিবুল ইসলাম রিপন, উপস্থিত তৌহিদি দলদার নেতা খালিদ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, বিশ্বের 200 কোটি মুসলমান, 80 লক্ষ ইহুদি 200 কোটি মুসলমানকে 80 লক্ষ ইহুদি তাদের রক্ত নিয়ে গুলি খেলছে। ডোনাল্ড ট্রাম্প গাঁজা দখলের যে ষড়যন্ত্র করছে, যে নীতি প্রদান করেছে, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে তীব্র প্রতিবাদ জানাই। বাংলাদেশ দেশ একটি মুসলিম মুসলিম দেশ, এই দেশে 88% লোক মুসলমান, এই দেশের মানুষ ফজরে আযান শুনে ঘুম থেকে থাকে, এশার নামাজ পড়ে ঘুমোতে যায়। এই বাংলাদেশ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকে যেখানে মুসলমানদের উপরে অত্যাচার হবে, যেখানে মুসলমানদের রক্ত চলবে, সেখান থেকে তাদের অধিকার বাস্তবায়নের জন্য, তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। আমি বলতে চাই, East West Islam debate, we call you to the guidance of Islam, to the rules of Islam, to the way of Islam. If this brings politics to you, then this is our politics. Read by the name of Allah, who are exceeded you. আজকে বাংলাদেশে সেই আধিপত্য বিস্তারকারীর প্রতিনিধি স্বৈরাচারী খুনি শেখ হাসিনা দীর্ঘ 17 বছরে বাংলাদেশে ইসলামিক কর্মকাণ্ড থেকে শুরু করে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে চায়নি। স্বৈরাচারী খুনি হাসিনা ছিল ভারতের এজেন্ট। আজকে 17 বছরে বাংলাদেশের মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে। 2024 সালে 5 আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, সকল স্কুল কলেজ, কর্মজীবী নরজীবী মানুষ, দিনমজুরি খেলোয়াড়, সকল রাজনীতিবিদ, সুশীল সমাজ, সকল শ্রেণী মানুষের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী খুনি শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে। বন্ধুরা, আজকে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন জায়গায় হামলা করে আবার রাজনীতিতে ঢোকার চেষ্টা করছে আওয়ামী লীগ। তারা যে গণহত্যা করেছে, তারা যে মায়ের বুক খালি করেছে, যেই ছেলেটির জন্য তার বাবা মা মাথার ঘাম পায়ে ফেলে ছেলেকে মানুষ করে তার ভবিষ্যতে ছেলের আয় করার টাকা দিয়ে তার পরিবার ব্যবহার করবে, যে
দুধ যে বুকে আশা বেঁধে ছেলেকে মানুষ করেছিল, মানুষ করার স্বপ্ন দেখেছিল, গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনার সরকার শেখ হাসিনার নির্দেশে জনগণের ট্যাক্সের টাকায় সেই বন্দুক দিয়ে গুলি করে বুকের তৎপরতা রক্তকে ঢেলে দিয়ে বাংলাদেশে স্বৈরাচার বিদায় করেছে। এই 17 বছরের শাসন আমল ইতিহাসের পাতায় লেখা থাকবে। ইতিহাসের পাতা থেকে শুরু করে সকল নাটকে, সকল সিনেমায়, সাহিত্যে, সকল বই পুস্তকে এই স্বৈরাচারী খুনি হাসিনা ইতিহাস লেখা রাখবে। পরবর্তী প্রজন্ম যারা বুঝতে পারে বাংলাদেশে নব্য ফেরান সৃষ্টি হয়েছিল, বাংলাদেশের মানুষের অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থানের পুরো নিশ্চিত আমি করিনি। লক্ষ লক্ষ মানুষ বেকারত্ব হয়ে পড়েছে। আজকে বাংলাদেশের মানুষ যখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, তখন তারা বিভিন্ন অন্ধকার থেকে তারা উঁচি ফুটি মারছে। আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে আর আপনাদেরকে পুনর্বাসন করতে দেওয়া যাবে না। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখছেন প্রাইম সিভিল সোসাইটির সেক্রেটারি মেহতাব আহসান। তাকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। মানুষ বাঁচাও দেশ বাঁচাও আন্দোলন করতে ফিরোজপুরের গাজাবাসীকে বাস্তুচ্যুত করার জন্য যে আজকে এই অনুষ্ঠানটা আপনারা আয়োজন করেছেন, মানুষ বাঁচাও দেশ বাঁচাও আন্দোলন করে সেজন্য আমি আমার প্রাণের অভিনন্দন জানাচ্ছি। আসলে এই বিষয়টি আমরা যখন ছোট তখন থেকে কিন্তু দেখছি যে এখানে দখলদারিত্ব চলছে। দখলদারিত্বের উপর একটা সীমানা দেওয়া হয়, নাগরিকগুলোকে আবাসন করা হয়। এভাবেই প্যালেস্টাইনের মানুষ দিনের পর দিন, যুগের পর যুগ আমাদের দিকে তাকিয়ে আছে, তাদের সমস্যার সমাধান হচ্ছে না। এখন বিষয়টা এমন দাঁড়িয়েছে, গত 2023 সালের 7 অক্টোবর থেকে 15 মাসের দীর্ঘ যে গণহত্যা তারা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। আমি শুধু দখলদার বাহিনী বলি না, বিশ্বের সবচেয়ে বড় সংগ্রামী সন্ত্রাসী সংগঠন হিসেবে আমি ইসরায়েলকে মনে করি। ইসরায়েলের রাষ্ট্রপতিকে আমরা রাষ্ট্রপতি মেনে নিয়েছি অনেকটা আহ্বানের অজান্তে। আমরা আলোচনায় ইসরায়েলকে রাষ্ট্র বলছি, কিন্তু সারা বিশ্ববাসীর চোখে তারা এই দীর্ঘ সময় যারা প্রমাণ করেছে তারা একটা চিহ্নিত সন্ত্রাসী সংগঠন, এবং এই সন্ত্রাসী সংগঠনের যারা সহযোগী হবে তারা সন্ত্রাসেরই সহযোগী। অথচ বিশ্ব মিডিয়ার মাধ্যমে, আমাদের ঘুমন্ত সংগঠন জাতিসংঘের মাধ্যমে, অনেক সময় আমাদের মুসলিমদের যে সংগঠন ওয়েসির মাধ্যমে তারা আমাদেরকে বুঝ দেয় তারা মানবাধিকার নিশ্চিত করছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। সমস্যা সম্পর্কে আমাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে জনগণ জানেন ভালো করে। সমাধান নিয়ে কথা বলতে হবে। সমাধান একটাই, নিজেদের ঐক্য এবং চোখে রানিয়ে কথা বলতে হবে। ইসরায়েল এবং আমেরিকার অত্যন্তপূর্ণ আচরণ যদি তারা চলমান রাখে, মুসলিম বিশ্ব পাল্টা জবাব দিতে সক্ষম। সেই সক্ষমতা অর্জন করতে হবে, নিজেদের মধ্যে ঐক্য আনতে হবে। মুসলিম সামরিক বাহিনীগুলোর মধ্যে ঐক্য দরকার, এবং ঐক্যের ভিত্তিতে আমেরিকা সহ পাশ্চাত্য বিশ্বের যারা ইসরায়েলের সীমান্ত হয়ে যাচ্ছেন, যারা সীমান্ত দেখানোর চেষ্টা করছেন যে অত্যন্ত এবার ট্রাম্প প্রশাসন দেখিয়েছেন যে গাজায় তারা ফোন করেন এবং বাড়ি করবেন, মানে গাজাকে তারা চিরস্থায়ী ভাবে তাদের একটি নতুন শহর এবং তারপরেও বলছেন সমুদ্র সৈকত বানিয়ে ফেলবেন। এই ব্যবস্থার প্রতিবাদ শুধু এখন মৌখিক ভাবে করলে হবে না। আমি মুসলিম বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর প্রতি আহ্বান করব, আপনারা যদি এবারও নিশ্চিত থাকেন যে প্রস্তাব এবার এসেছে জর্ডান এবং মিশরের গাজাবাসীকে আবাসন করার জন্য, এবং সেটি বলতে বলতে তারা সৌদি পর্যন্ত চলে গেছেন। আমি সৌদি নেতৃবৃন্দকে বলবো, আজও যদি আমরা এখনো নীরবতা পালন করি, এই প্রস্তাব তাদের আর লাঞ্ছিত ভাবে হাসি ঠাট্টার তামাশায় তারা বলবেন না। বাস্তবে তারা আপনাদেরকে আপনাদের দেশের ভঙ্গতা সার্বভৌমত্ব নিয়ে টান দেবেন। তো এখনই
আগে বলবো হাই টাইম, শেষ সময় আমরা উপরে করেছি। বিশ্বের যে কোনো দেশে যেখানে মুসলমানরা আছেন, মুসলিম দেশ আছেন, তাদের আমাদের এখন সংগঠিত হওয়া একান্ত প্রয়োজন। আপনারা জানেন আমরা 2024-এ অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন, আমি স্বাধীনতাই বলি। কারণ আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ঢুকে গিয়েছিলাম যেখানে জনগণ স্বাধীন ছিল, কোটি কয়েক লোক স্বাধীন ছিল। আমরা মুক্তি পেয়েছি কখন? যখন চিন্তাধারার ভিত্তিতে, ইমানের ভিত্তিতে দেশের সাধারণ জনসাধারণ নেমে গিয়েছিল, আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছি। আমরা আজকে কোনো কিছু করতে পেরেছি, চ্যালেঞ্জ করে কথা বলতে পারছি, লোক করতে পারছি। আজকে তার পালিয়ে গেছে। ঠিক একইভাবে সারা বিশ্বের মুসলমানদেরকেও এমনই ইমানি দায়িত্ব আমাদেরকে রাজপথে নামতে হবে। সেটি শুধু তথ্যভিত্তিক তাত্ত্বিক আলোচনার ভিতরে, চার্জারের ভিতরে থাকলে হবে না। গাজা, প্যালেস্টাইন মুসলমানের ইমানের ধ্বংস, সেখানে অনেক নবী রাসূলের পদচারণা ছিল, সেটা আমাদের পূর্ণভাবে তদবির করে অন্যতম পূর্ণভাবে সেটি। আজকে সেটার সম্পর্কে যদি আমরা এইভাবে কম্প্রোমাইজিং মোডে থাকি, আমাদের অস্তিত্ব এক সময় টান করবে। আপনারা জানেন একসময় ভারত ইসরায়েলের বন্ধু ছিল না, কিন্তু এমন একটা সময় এসেছিল বিগত অতীতে ভারত কিন্তু ইসরায়েলের বন্ধু রাষ্ট্রে পরিণত হয়েছে। সেই ইসরায়েলের চিন্তা চেতনার প্রয়োগ করতে তারা বাংলাদেশে করেছিল। আমাদের মুসলমান হওয়াটাই তাদের কাছে দোষ। আমি এই ধরনের অনুষ্ঠানে যখনই যাই, দুটো পয়েন্ট ব্যবস্থার সাথে বারবার বলি, আমাদের যারা শত্রু, চিহ্নিত প্রকাশ্য শত্রু, তারা কিন্তু আমাদেরকে মুসলমান হিসেবে হত্যা করে, কিন্তু আমরা আমাদেরকে মুসলমান মনে করে ঐক্যবদ্ধ থাকতে পারি না। এবং তাদেরকে আমরা মনে রাখতে দিই, যেটা আগে বলেছি, বারবার তাদেরকে রাষ্ট্র আলোচনা এগুলির নামে তাদেরকে এক ধরনের বৈধতা দিই। এই বৈধ তারা আলোচনা হতে হতে তারা পরিচালনা হাতিয়ে ফেলেছে। তাদেরকে আমাদের বলতে হবে তারা সন্ত্রাসী সংগঠন। তাদেরকে কোনোভাবেই রাষ্ট্র বা রাষ্ট্রের প্রতি এই শব্দগুলোর আলোচনায় আনা যাবে না। একটি সমস্যার যখন বলতে পারবো, সমস্যা যখন আমাদের নির্ধারণ হয়ে যাবে কোন জায়গায়, সমাধানের জন্য আমরা আগাতে পারবো। আমরা এইভাবে কিছু তাকে সমাধান করতে পারবো না। আর যদি বসে থাকি জাতিসংঘ, বিভিন্ন সংগঠন এগুলো সমাধান করে দেবে, এটা আসলে এখন অন্তত এত বছর পরে এ আশা করা অনর্থক। বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে তারা বিভিন্ন ধরনের প্রচার করে পরবর্তীতে আলোচনা শান্তির কথা বলে এবং শান্তির যে সমাধান সেটি আবার তখন তারা ইসরায়েলের পক্ষে দিয়ে দেয়। মানে হচ্ছে আপনার বাসা আমি ডাকাতি করতে যাবো, টাকা মামলা করেছে, এবার বিচার শুনতে বলবো, বাসারে এবার টাকাতে দিয়ে দেন। এই ধরনের বিচার মেনে নিলে আমাদের যুক্ত সংকট দাঁড়াবে। যাই হোক, অনেক বক্তব্য দেওয়ার মতো অনেক লোক আছেন, নেতৃবৃন্দ আছেন, আমাদের হারুন ভাই আছেন, আপনারা তাদের বক্তব্য শুনবেন। আমি জাস্ট মিডিয়ার মাধ্যমে সাধারণ জনগণকে বলতে চাই, এই বিষয়টা কি জাস্ট প্রতিদিনকার একটি বিষয় বলে মনে করবেন না। আজকে এটা প্যালেস্টাইন হচ্ছে, কালকে আপনার আমার ঘরের ভিতরে চলে আসবে। মুসলমান হিসেবে আমরা নিরাপত্তায় থাকবো। এই নিরাপত্তার প্রক্রিয়ার মধ্যে আমরা ইতিমধ্যে আছি। এখন যদি আমরা ঘুরে না দাঁড়াই, একসময় আমাদের ওই জায়গাটি যেমন 24-এর আগে আমরা নিজ ঘরেই আমরা পরেই ছিলাম, আমাদের কিন্তু সেই প্রক্রিয়া চলে যেতে হবে। বিশ্বে এই ধরনের রাজনৈতিক খেলা চলছে, এখানে আমাদের ঐক্যবদ্ধ দরকার, আর কোনো দ্বিতীয় অপশন নেই। ধন্যবাদ আমাকে বক্তব্য দেওয়ার জন্য। বাংলাদেশ জিন্দাবাদ। উপস্থিতি আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য আছেন ঢাকা নেতা ও সাংবাদিক কে এম মঞ্জুরুল হক সাহেব। তাকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। মানুষ দেখায় আপন কর্তৃক আয়োজিত আজকের এই রাষ্ট্র করা মানুষদের বিরুদ্ধে সমাবেশের আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের মানুষ আন্দোলনের সভাপতি আমাদের দোকানদার এবং প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, উপদেষ্টা যারা হারুন রশিদ ভাই, এখানে একটা কথা না বলেই নয়, কারণ আমি সর্বপ্রথম আন্দোলনের সভাপতি এবার তাই অভিনন্দন জানাচ্ছি। উনি বিগত 16 কোন 16 বছর ধরে আন্দোলন করে গিয়েছেন। এখন আজকে বলতে পারছেন আমাদের সচেতন যেটা আমেরিকার
এখানকার প্রবন্ধবাদী রাষ্ট্র যেভাবে বিঘ্নিত করে আসছে তাদের জন্য আশ্চর্যজনক সমাবেশের আয়োজন করেছে। আমি যুক্ত রাষ্ট্রের মূলত সবার সংক্ষিপ্ত আমি চেষ্টা করবো কথা বলবেন। আপনারা যারা যুক্তরাজ্যের জন্য হয়তো মায়ের কাছে করবে আমাদের এখানে হচ্ছে ইসলামী রাষ্ট্রে অনেক ইসলামী দল আছে, কিন্তু এই পর্যন্ত আমি দেখলাম না তারা প্রশিক্ষণের মানুষের পক্ষ নিয়ে রাস্তায় বেরোচ্ছে। সেই ক্ষেত্রে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আজকে এই সমাবেশ করে আমাদের চোখে তুলে দিয়েছে এবং আমরা চাই আমরা ঐক্যবদ্ধ হয়ে এই প্রতিষ্ঠানে সাধারণ মানুষের পক্ষ হয়ে এবং এই আমেরিকার আগ্রাসী বিরুদ্ধে প্রতিবাদ রাষ্ট্রে আসছি এবং ঐক্যবদ্ধ হই। এগুলো আমি আমার বক্তব্য শেষ করতে উপস্থিতি ডোনাল্ড ট্রাম্পের কাদা দখল পরিচিত বন্ধুরা আজকের বিক্ষোভ সমাবেশ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় গণতান্ত্রিক পার্টির জাপান সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। এ পর্যায়ে বক্তব্য রাখছেন রাশেদ প্রধান। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি আমার প্রিয় রিপন ভাই, আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমাদের সকলের প্রিয় জনাব আরুন ভাই, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। একটি মজলুম দেশ বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আরেকটি মজলুম দেশের উপরে যে আগ্রাসন চলছে সেই আগ্রাসনের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ সমাবেশ। বাংলাদেশ নামক এই গরিব দুঃখী দেশটার সাথে আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনের অসম্ভব রকমের মিল রয়েছে। বাংলাদেশে বসবাস করে আমরা যেমন ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে বছরের পর বছর আমাদের মেনে নিতে হয়েছিল, একইভাবে ওই ফিলিস্তিনের বসবাসরত মুসলিম ভাই এবং বোনেরা তারা ইসরায়েলের আগ্রাসন এবং আধিপত্যবাদকে বাধ্য হয়ে মাথা পেতে নিচ্ছে। ভাগ্যের কি মিনিমাম পরিহার, এই যে দুই আগ্রাসী রাষ্ট্র ভারত এবং ইসরায়েল, তাদের মধ্যে আবার তলে তলে ভীষণ রকমের বন্ধুত্ব, একই রকমের আগ্রাসী মনোভাব, একই রকম আধিপত্যবাদ এবং একই প্রচেষ্টা। যারা মুসলিম তাদেরকে অত্যাচার করো এবং বিশ্বের বুক থেকে ওই মুসলমানদেরকে নিশ্চিহ্ন করো, এই হচ্ছে তাদের চেষ্টা, তাদের চরিত্র, তাদের খেলা। আর এই সব কিছুর মধ্যে নতুন করে উড়ে এসে জুড়ে বসেছে, পিছন থেকে যারা আস্কারা দিচ্ছে তার নাম হচ্ছে আমেরিকা। বাস্তবতা হচ্ছে সেই পবিত্র ভূখণ্ড, আমার মুসলমান ভাই এবং বোনদের ফিলিস্তিনের সেই পবিত্র ভূখণ্ডে ইসরায়েলের যে একটা রাষ্ট্র এখন নতুন করে বানানোর চেষ্টা করা হচ্ছে, সেই ইহুদিরা এসেছিল শরণার্থী হিসেবে। ফিলিস্তিনের সেই বিশাল সবুজ ভূখণ্ড একটু একটু করে তারা লাল করে দিয়েছে মুসলমান ভাই এবং বোনদের রক্ত দিয়ে। সেই চির সবুজ ভূখণ্ডকে শরণার্থী ইহুদিরা একটু একটু করে ক্রাশ করতে করতে তারা এখন বলতে চায় যে আমরাই এটার মূল মালিক, আপনারা এখান থেকে বেরিয়ে যান, এটা পুরাটা আমাদের ভূখণ্ড। এই ব্যর্থতা, তাদের এই সাহসিকতার পিছনে
সারা দুনিয়ার মুসলমান রাষ্ট্রগুলোর প্রধান মুসলিম নেতৃবৃন্দ স্থায়ী রয়েছে। আমরা মুসলিম নেতৃবৃন্দরা একত্রিত হতে পারি নাই, সঠিক সময়ে প্রতিবাদ করতে পারি নাই, এবং এই একই কারণে ইসরায়েল আজকে সাহস পায় চোখ রাঙানোর, আমেরিকা আজকে সাহস পায় মুসলমানের পবিত্র ভূখণ্ড থেকে মুসলিমদের শরণার্থী বানিয়ে ওই ইহুদিদের হাতে ভূখণ্ড তুলে দেওয়ার। ইনশাআল্লাহ সারা জাহানের মুসলমানরা একত্রিত হয়ে ইহুদিদের ওই ষড়যন্ত্রকে রুখে দেওয়া হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুরা, যুদ্ধবিরতি চলছে, ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতি চুক্তিতে রয়েছিল গাজাতে প্রতিদিন 600 ট্রাক ত্রাণ হিসেবে প্রবেশ করবে, প্রতিদিন 600 ট্রাক। বিগত 3 দিনে প্রতিদিন 600 জায়গায় 180টি করে ট্রাক প্রবেশ করেছে, অর্থাৎ একদিনে ত্রাণবাহী 600 ট্রাক প্রবেশ চুক্তিতে রয়েছে। বিগত 3 দিনে সব মিলিয়ে 600 ট্রাক যুক্ত দেওয়া হয় নাই। ওখানকার অসহায় মানুষরা প্রাণের অপেক্ষায়, খাদ্যের অপেক্ষায় যখন বসে আছে, ছটফট করছে, সেই সময় যুদ্ধবিরতি চুক্তিকেও খেলাপ করেছে ওই ইহুদি শয়তানেরা। তারা যুদ্ধবিরতির মধ্যেও খাদ্যাভাবে মুসলিমদের মারার জন্য প্রতিদিনের 600 যে ট্রাক চুক্তিতে আছে সেটাকে ঢুকতে দিচ্ছে না। এই হচ্ছে অবস্থা। এমত অবস্থায় আমেরিকাতে বিজয়ী হয়েছে জনাব ট্রাম্প। তিনি বলতে চাচ্ছেন এই ভূখণ্ড নাকি ইহুদিদের। আশেপাশের যেই দেশ আছে সেই মুসলিম প্রধান দেশগুলোতে গাজাবাসীদের শরণার্থী হিসেবে পাঠাতে চান। ডোনাল্ড ট্রাম্প ভুলে গেছেন যে উনি কার বিরুদ্ধে কথা বলছেন, উনি ভুলে গেছেন উনি কাদের বিরুদ্ধে কথা বলছেন। উনি ভুলে গেছেন যুগের যুগের ইতিহাসে সংখ্যাতত্ত্বে বিশ্বাসী নয়। বারবার প্রমাণ হয়েছে মুসলমানরা যখন একত্রিত হয় তখন লক্ষ কোটি লাগে না, কোটি কয় মুসলমান ইমানি দায়িত্বে যখন নামে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, তখন দুনিয়ার কোন শক্তি নাই মুসলমান ভাইদেরকে রুখে দেওয়ার জন্য। আমার মুসলমান ভাই বোনেরা, ওই শরণার্থী শিবির থেকেও সময় সময় যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প মানবাধিকার লঙ্ঘন করে শান্তির জায়গায় অশান্তি সৃষ্টি করে আমেরিকান নতুন পররাষ্ট্র নীতির মাধ্যমে যেভাবে করে ওই ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে নিশ্চিহ্ন করতে চাচ্ছে, কথাবার্তা পরিষ্কার। ইনশাআল্লাহ ওই মজলুম মুসলমান ভাইদের সাথে বাংলাদেশের মজলুম ভাই এবং বোনেরাও থাকবে। প্রয়োজনে ওই আমেরিকা ট্রাম্পের পররাষ্ট্র নীতির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম যুদ্ধের প্রয়োজন হলে সারা জাহানের মুসলমান ভাই এবং বোনেরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ওই যে আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত, ওই ইহুদিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগ্রাসন করতে চায়, অস্ত্রটাও নিয়েছে ইহুদি ভাইদের থেকে। সেই অস্ত্র নলটা আবার তাক করে বাংলাদেশিদের দিকে সীমান্তে পাখির মতো যেভাবে হত্যা করা হয়, সেই একই কায়দায় ওখানেও যুদ্ধ চলে। অনেক দূর থেকে আমরা হয়তো সচক্ষে দেখতে পাই না, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই। ওই ইসরায়েল আর ভারত ভাই ভাই, তারা মুসলমানদের নিশ্চিহ্ন করতে চায়। ইনশাআল্লাহ ফিলিস্তিনের মুসলমান ভাই এবং বোনদের সাথে মুসলিম বাংলাদেশের ভাই বোনরাও আছে। মাথা নত হবে না, চির উন্নত মানসিক আল্লাহর নামে শপথ করে সারা জাহানের মুসলমানরা একত্রিত হবে। আমরা ওই ভারতের শয়তানিকেও মানি না, আমরা ওই ইসরায়েলের শয়তানিকেও মানি না, ডোনাল্ড ট্রাম্পের শয়তানিকেও মানি না, আল্লাহ তারা কাউকে প্রভু মানি না, কারো সামনে মাথা নত হবে না ইনশাআল্লাহ। আর সর্বশেষ, যেহেতু বাংলাদেশে অনুষ্ঠান হচ্ছে, শুধু স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই,
ওপারে ভারতের দাদারা যে শয়তানি করছে, সেই শয়তানির মধ্যে যেভাবে ফিলিস্তিন আছে একইভাবে বাংলাদেশও আছে। ওই শয়তানি গুলো বন্ধ করুন। বাংলার মানুষ রক্ত দিতে জানে, বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে, বাংলার মানুষ জানে কিভাবে করে অত্যাচারী শাসকদেরকে তাড়াতে হয়। অতএব বাংলাদেশকে চোখ রাঙানি দিবেন না, সীমান্তে চোখ রাঙানি দিবেন না, ফরেন পলিসি নিয়ে চোখ রাঙানি দিবেন না। বাংলার মানুষ ভারতকে প্রভু মানে না। আপনাদের ওই তিরকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আমরা এখন একত্রিত, আমরা ভারতকে এবং দিল্লিকে প্রভু মানি না। অতএব চোখ রাঙানি বন্ধ করুন, না হলে পরের যুদ্ধ শুধু আওয়ামী লীগ নয়, ভারতের বিরুদ্ধেও হবে ইনশাআল্লাহ। সর্বশেষ শুধু বলে দিতে চাই, এখানে বক্তব্য দিলে হবে না, আর হাততালি দিলে হবে না। ইমানি জোটটাকে শক্তিশালী করুন, মজবুত করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, যুদ্ধের জন্য প্রস্তুতি নিন। প্রয়োজনে ফিলিস্তিনের জন্য যুদ্ধ হবে, বাংলাদেশের জন্য যুদ্ধ হবে, সারা জাহানের মুসলমানদের জন্য যুদ্ধ হবে ইনশাআল্লাহ। এবং আগামী সেই স্বপ্নালী বিশ্বের স্বপ্ন দেখে, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখে, আশ্বাসন এবং আধিপত্যবাদহীন বাংলাদেশের স্বপ্ন দেখে মুসলিম ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু অর্থলাভ হবে। সোনারগাঁয়ের গাঁদা পাথর ও মার্কেটের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বরগুনা 2 মাটির মানুষের নেতা, 12 দলীয় জোটের এই শীর্ষ নেতা, বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান। বক্তব্য রাখবেন। মানুষ বাঁচাও করতে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে এবং আমেরিকা কর্তৃক গাজায় এই যাবৎকালের সবচাইতে উৎকৃষ্টতম যে পদ্ধতি এবং গাজা দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি রফিকুল ইসলাম রিপোর্ট, প্রধান অতিথি, বারবার নির্বাচিত সাবেক এমপি আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জনাব হারুন রশিদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকপান সিনিয়র সভাপতি, দলীয় মুখপাত্র জনাব রাশেদ প্রধান সহ জাতীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, এই গাজা একটি দীর্ঘ ইতিহাসের সাক্ষী, তাদের নিজস্ব বসতভূমি এবং মুসলমানের যে একটি পবিত্র জায়গা, সেখানে বাংলাদেশ দেশের প্রথম মসজিদে আল আকসা থেকে শুরু হয়ে পরবর্তীতে সৌদি আরবে সেই মসজিদ, যে আমাদের মুসলমানের যে পবিত্র জায়গা, সেখান থেকে আজকে সেই গাজার থেকে একটি উদ্বাস্ত যেখানে বসত করে এবং পৃথিবীর মুসলমানের সত্য ইহুদি নেতানিয়াহু ওই ইসরায়েলের বসত শুরু করে আজকে তারা আমেরিকার ছত্র ছাড়ায় উদ্বাস্ত থেকে আমেরিকা যেখানে অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করে, আজকে ফিলিস্তিনের বিরুদ্ধে তাদের দীর্ঘদিনের বসত বাড়িকে তারা গ্রাস করার চেষ্টা করছে। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে যত
বসদের ভিতরে বাংলা বিশ্বের ভিতরে মুসলমানের 200 কোটি মুসলমানের যেখানে অবস্থান, সেইখানে ওই রকমের একটি উদ্বাস্ত শিবির থেকে আমেরিকার ছত্র ছায়ায় আজকে গাজাকে তারা দখল করার চেষ্টা করছে এবং গাজার মানুষকে ছেড়ে দেওয়ার জন্য এই সন্ত্রাসী দস্যুর বর্তমানে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়েছেন, আমরা এর প্রতিবাদ জানাই। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের শুধু মুসলমান হিসেবে পরিচয় দিলে হবে না, আজকে আমাদের মুসলমান শুধু দাবি করলেই হবে না। মুসলমানের দায়িত্ব হচ্ছে একমাত্র আল্লাহর উপরে ভরসা করে মুসলমানের শত্রুদেরকে দমন করা, মুসলমানের যারা শত্রু তাদেরকে উৎখাত করা। আমি শঙ্কিত আছি, ওই আমেরিকার মতো বাংলাদেশের একজন ফ্যাসিস্ট হাসিনা ছিল। আজকে যারা উদ্বাস্ত সেই রোহিঙ্গাদের যারা জায়গা দিয়েছে, তারা হয়তো ভবিষ্যতে সতর্ক থাকুন। বাংলাদেশের মানুষেরা হয়তো তারা উদ্বাস্ত থেকে বাংলাদেশ নির্বাচন দাবি করতে পারে। এবার তারা হয়তো আপনাদের কাছে হাস্যকর লাগতেছে, কিন্তু ওই শেখ হাসিনা বিশ্বের কাছে নোবেল পাওয়ার জন্য তারা এই উদ্বাস্তুদেরকে জায়গা করে বাংলাদেশের জন্য এই মুহূর্তে একটি বড় সমস্যার সৃষ্টি করছে। আজকে সেই রকমের ফিলিস্তিনের উপরে বুলডোজার চালিয়ে হাজার হাজার মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করে ওই আমেরিকার ছত্র ছায়ায় তাদেরকে উৎখাতের চেষ্টা করছে। মুসলমানের যদি ইমানি দায়িত্ব থাকে, আজকে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব। মৃত্যু একদিন হতেই হবে। পৃথিবীতে যখন এসেছি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, কিন্তু আমরা যদি ওই ইমানি দায়িত্ব পালন না করি, মনে মনে ঘৃণা করে যে ইমান আমার সক্ষম আছে, প্রিয় বন্ধুরা, এই ইমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হলে আমরা জানি না আমাদের কি অপরিণতি হবে। ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে ধিক্কার জানাবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি একটি আবাসের তলে বিশ্ব করে দেওয়া যায়, তাহলে আমাদের দায়িত্ব হয়তো কিছুটা আরো পরিপালন হবে। আজকে ওই গাজায় মুসলমান কতজন মারলে সারা বাংলাদেশে বিশ্বের জাতিসংঘের নজর কাড়বে। একটি মৃত্যু যেখানে কামনা করি না, সেখানে হাজার হাজার নিরীহ মানুষকে বুলডোজার দিয়ে ইতিহাসের সর্বোচ্চ খুনি সেই নেতানুয়াকে আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে জাতিসংঘ বিচার করতে হবে। না হয় এই জাতিসংঘ আমরা চাই না। আজকে ওয়াইসি মিলছে কোথায়? মুসলমানের যে ওয়াইসি আজকে ঘুমাচ্ছে, আগামী তো আপনাদের উপর সেই বুলডোজারের চালাবে ওই ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসী। প্রিয় বন্ধুরা, সাবধান থাকে। আগামীতে এই বাংলাদেশ যদি একজন মুসলমান বেঁচে থাকে, আমরা মুসলমানের ইমানি দায়িত্ব পালনের জন্য ওই গাজার সঙ্গে হাত মিলিয়ে যারা বিশ্বের মুসলমানকে কমাতে চায়, উৎখাত করতে চায়, ইতিহাস সাক্ষী দেয়, কোনদিন ফেরাউন এদেশকে এখনো ওই মৃত হিসাবে সাক্ষী রাখছে। ওই ইতিহাস আপনাদেরকে শিক্ষা দেবে। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এদেশের এক ফেরাউন আমরা দাঁড়িয়েছি ইমানের দায়িত্ব নিয়ে। আমরা ওই শেখ হাসিনা কিন্তু আজকে আর এক দখলবাদ বাংলাদেশের জন্য হুমকি, আধিপত্য বিস্তার করতে চায়। ওই ভারতে আজকে জায়গা দিয়ে এই নিকৃষ্ট গার্বেজ ময়লা আবর্জনাকে তারা জায়গা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে লড়তে চায়। কথা বাড়াবো না, কথা পরিষ্কার। আজকে বিশ্বের ওয়াইসি জাতিসংঘকে
ঘুমান না ঘুমিয়ে আপনারা এদের বিরুদ্ধে লড়েন। বিশ্বের মুসলমানের ইমানি দায়িত্ব শুধু ইরানকে দিয়ে দিলেই হবে না, আমার বাংলাদেশের দায়িত্বে যারা আছে তাদের পক্ষে তাদের পক্ষে আপনারা দাঁড়ান। প্রিয় বন্ধুরা, সর্বশেষ কথা, আজকে যদি বিশ্বের কাছে বাংলাদেশের একটি রোল মডেল, আগামীতে যদি জাতীয়তাবাদ এবং তারেক জিয়া যদি ক্ষমতায় আসে, আমরা মনে করি এই বাংলাদেশ হবে বিশ্বের কাছে রোল মডেল। এবং আগামীতে এই যে 5ই আগস্টের পূর্বে আমরা যারা হাসিনার বিরুদ্ধে লড়েছি তারা কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু আমরা বেঁচে আছি কোন প্রশ্ন নয়। সমস্ত রাজনৈতিক দল এক প্ল্যাটফর্ম করে বাংলাদেশকে বাঁচিয়ে বিশ্বের কাছে প্রতিবাদ এবং কাতার পক্ষে দাঁড়াতে হবে। সবাইকে সেই আহ্বান দাঁড়িয়ে ওই সন্ত্রাসী ডোনাল্ড ট্রাম্প ভারতের মোদীকে আমরা প্রতিহত করব। যতক্ষণ পর্যন্ত ইমানির দায়িত্ব আছে আমরা সেই প্রতিবাদ চালিয়ে যাব, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এই অনুষ্ঠানে যারা আলোচনা করার জন্য দেশ ভাষা ও মানুষ ভাষাকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত ডোনাল্ড ট্রাম্পের কালো দখল ও মার্কিন নীতির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ এই পর্যায়ের সভাপতির বক্তব্য রাখছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন। গতকাল আমাদের সাবেক আমি ওনাকে করার জন্য অনুরোধ করছি, তারপরে আমি বক্তব্য দিচ্ছি। লিঙ্কন ভাই এখন বক্তব্য দেবেন আমাদের সাবেক এমপি স্বামী কাকা লিঙ্কন ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। যেহেতু গতকাল ডিরেক্টরে দিচ্ছি। সালাম আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই অতি গুরুত্বপূর্ণ আমাদের এই 90% মুসলিমের সভাপতি জনতার এই দেশে অতি গুরুত্বপূর্ণ আজকের এই ইস্যুতে সম্মানিত সভাপতি রাকিব ভাই, যে নাগরিক সমাবেশ, যে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ, সম্মানিত প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, 2018 সালের যে নিশ্চয়তার ভোট যাকে আটকে রাখতে পারেনি জননেতা যারা ভারতের ধারণ ভাই এবং জাতীয় নেতৃবৃন্দ, সবাইকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম, সংগ্রামী শুভেচ্ছা। সময় সংক্ষিপ্ত, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রোটোকল ব্রেক করে একটু দেরি হয়ে গেছে। একটা হিসাব, দুজনের মধ্যে দ্বন্দ্ব, কলহ বিগ্রহ যুদ্ধের পর্যায়ে একজন স্থানীয় মালিক আরেকজন অতিথি থেকে পরবর্তীতে দখলদার। এই অবস্থায় গায়ে মানে না আপনি মরুন, এ ধরনের একজন এসে বলল আমি মধ্যস্থতা করব। ভালো কথা, মধ্যস্থতা করবেন, আপনাকে তো শারিক মানি নাই, আচ্ছা ভালো কথা, তারপরে তিনি মধ্যস্থতা করবেন। করতে এসে বললেন আপনারা দুজন করে যান, এই জায়গা আমার। কি উদ্দেশ্য? যে মালিক তাকে অন্য একটা জায়গায় এর থেকে ভালো আবাসনের ব্যবস্থা করে দিন, তাহলে সেখানকার আপনি নতুন মালিক হয়ে গেলেন। আর যিনি দখলদার, এই অন্যখানে যে আবাসন করব এবং এখানে যে যুদ্ধের জন্য যে ধ্বংস হয়েছে, এই ধ্বংসগুলোকে আবার পুনঃস্থাপন করব এই দখলদারকে দ্বারা, এটা হয়?
বর্তমান যে মার্কিন রাষ্ট্রপতি, তিনি শান্তি এবং এই সমস্ত কথা বলে তার দেশের মুসলিমদেরকে ভুল বুঝিয়ে অধিকাংশ ভোটগুলো বাড়তে বলেছেন। এখন রাতারাতি ভুল পাল্টে তিনি বলতে চাচ্ছেন সারা বিশ্বের এই মুসলিমের যে একটা সেক্রেট প্লেস, এই পবিত্র ভূমি, এই আল-কুদস, এই মসজিদুল আকসা, এই জেরুজালেম, এখানে নাকি সে প্যালেস্টাইন ফিলিস্তিনের অধিবাসীদেরকে অন্যখানে ছড়িয়ে তার ইতিহাস ঐতিহ্য, তার এই নিজস্ব বাসভূমি থেকে দখলদার ইসরায়েলি বাহিনীদেরকে তারা নাকি সেটা পুনর্স্থাপন করবে, সেটা নাকি আবার ডেভেলপ করবে, এবং সে নাকি এই ফিলিস্তিনিদেরকে অন্যখানে নিয়ে ভালো আবাসনের ব্যবস্থা করবে। ব্যবসায়ী মনোভাব আপনার ভালোই ভুল বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু এর ভেতরে যে অন্তর্নিহিত, মনে রাখবেন, এই জুলাই বিপ্লব থেকে আমি আপনাকে একটা জিনিস কানেক্ট করে দিই, এটা বলেই চলে যাব। মাফিয়া পালিয়েছে, এই মাফিয়ার বিরুদ্ধে সারা বাংলার জনগণ দাঁড়িয়েছে। সারা বাংলাদেশের জনগণ যারা এই বাংলাদেশের পক্ষের শক্তি ছিল, আছে এবং থাকবে ইনশাল্লাহ, তারা এই মাফিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই মাফিয়া বিরাজনীতিকরণ করে রাজনীতি ধ্বংস করেছে। সমস্ত প্রতিষ্ঠান ধ্বংসের কথা বলতে গেলে সময় লাগবে। একটা দেশের রাজনীতি হলো তার হার্ট অফ দ্য নেশন। একটা জেনারেল যুদ্ধ পরিচালনা করে, কিন্তু যুদ্ধটা কে করবে, যুদ্ধটা করবে কি করবে না, এটা সিদ্ধান্ত নেয় পার্লামেন্ট। তবে রাজনীতি হলো একটা হার্ট অফ দ্য নেশন। পলিটিক্সটা যখন ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন সেখানে আর রাজনীতি কিছু থাকে না। সে শুধু ফ্যাসিস্ট না, সে ছিল মাফিয়া। একটা ফ্যাসিস্টকে একটা ন্যারেটিভ দাঁড় করতে হয় তার কথাবার্তা বুঝানোর জন্য, কিন্তু মাফিয়ার কোনো ন্যারেটিভ লাগে না, কারণ সে কাউকে কেয়ার করে না, সে জবাবদিহিতায় থাকে না, তার কাছে কারো কাছে কোনোদিন তাকে যেতে হয় না। এই মাফিয়ার বিরুদ্ধে বাংলাদেশের পক্ষের শক্তি দাঁড়িয়েছিল কোনো রাজনীতির জন্য নয়। মনে রাখবেন, এই মাফিয়ার বিরুদ্ধে 15 থেকে 17 বছর রাজনীতি দিয়ে চেষ্টা করা হয়েছে, সে প্রেক্ষাপট তৈরি হয়েছে। কিন্তু এই মাফিয়ার বিরুদ্ধে যখন সবাই দাঁড়িয়েছে, তখন জুলুমের বিপক্ষে দাঁড়িয়েছে। এই কারণে সমস্ত দল মত নির্বিশেষে, জাতি, ধর্ম, বর্ণ, অসংখ্য আলেম ওলামাকে এরা নির্যাতন করেছে। প্রত্যেকটা স্তরে স্তরে নির্যাতন করা হয়েছে। এই নির্যাতনের বিরুদ্ধে, এই জুলুমের বিরুদ্ধে যখন দাঁড়িয়েছে, তখন বাংলাদেশের পক্ষের শক্তির বিজয় অর্জন হয়েছে। এই জুলুমের পক্ষে, এই জুলুমের বিপক্ষে দাঁড়াতে গিয়ে এই পটভূমি তৈরি থেকে শুরু করে যারা শেষ পেরে ঠুকেছিল, সবাই এই জুলুমের বিপক্ষে একত্রিত হয়েছে। আজকে যখন আপনি আবার রাজনীতির মাঠে আসছেন, দেখবেন জুলুমের বিরুদ্ধে যখনই দাঁড়াতে হয়, সবাই মিলে আবার একত্র হয়ে যায়। 25 নম্বরের সেই বাড়ি ভাঙাতে দিয়ে আমরা দেখেছি। তার ঠিক দুদিন আগেও যদি দেখেন, রাজনৈতিক বিভিন্ন দিকে বিভিন্ন শিবিরে ফিরে গেছে, বিভিন্ন ক্যাম্পে ফিরে গেছে। বাড়ি ভাঙার দিন দেখবেন আবার সেই জুলুমের বিরুদ্ধে একত্র হয়ে আবার দাঁড়িয়েছে। আবার দেখবেন তারপর তিনি আবার যার যার রাজনৈতিক ক্যাম্পে আবার ফিরে গিয়েছে। আপনার সাথে আমার মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু জুলুমের বিরুদ্ধে এই বাংলাদেশের পক্ষে শক্তি একত্র হয়েছে। এটার সাথে আপনাকে শুধু একটা জিনিস মিলাই, এই ফিলিস্তিনের যে 100 বছরের যে যুদ্ধ, এই যে না পাওয়া, এই যে জুলুম, এটা কিন্তু রাজনৈতিক শুধু নয়, এটার পিছনে রয়েছে ধর্মীয় যুদ্ধ। এটা আসলে একটা ধর্মযুদ্ধ। এটাকে রাজনীতি দিয়ে মোকাবিলা করা সম্ভব নয়। যেদিন সারা বিশ্বের মুসলিম এই আকসা আমার, শুধু এই ফিলিস্তিনকে শুধু প্রকাশ করে না, যেদিন মসজিদুল আকসা রিকন্ট্রোল, মসজিদুল আকসা ফিরিয়ে আনার বিরুদ্ধে যেদিন এক হবে, সেদিন সেই শিয়া সুন্নি এবং রাজনৈতিক ফিলিস্তিন কোন আকিদার, কে কোন আকিদার, এই প্রশ্নে আসবে না। এই প্রশ্নে আসতে গেলে হামাস কি, ফাত্তা কি, মুরসি কি, ইজিপ্ট কি, টার্কিশ কি, পাকিস্তান কি, বাংলাদেশ কি, এগুলো নিয়ে বিভাজন হবে। যেদিন এই মসজিদুল আকসা আমার এই কথা উঠবে, এই স্লোগান উঠবে, সেদিন জেনে রাখো ওই সেই দুর্নীতিকারী, ওই দুষ্কৃতিকারী, সেই মিথ্যা কথার প্রলোভন দেখিয়ে আজকে ক্ষমতায় এসেছে যে মার্কিন রাষ্ট্রপতি, মনে রাখো, সেদিন তোমার এই ব্যবসায়িক থিওরি কাজে লাগবে না। সেদিন এই বাংলার জনগণ থেকে শুরু করে সারা বিশ্বের মুসলিম, আল্লাহুম্মা আইদিল মসজিদ আল আকসা ইলা রিহাবিল মুসলিমিন ওয়ারযুকনা ফীহি সালাতান ইলা কিবলাল মামাত, এই স্লোগানে সেদিন
সারা বিশ্বের মুসলিম তাওহীদি জনতা একত্র হয়ে এই আস্থা ফিরিয়ে নেবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অবস্থাকে আজকের এই বিক্ষোভ সমাবেশে এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি মানুষের নেতা, আমাদের সকলের প্রিয় বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য যারা সারনা বসু ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ, সকলকে সম্মানের শুভেচ্ছা। সবাইয়ের কার্যকরের কারণে সবার নাম নিতে পারিনি, আমি দুটি কথা বলে আমি প্রধান অতিথিকে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা জানেন আমরা এখানে যারা আছি সবাই বুঝবো আমরা সবাই নির্যাতিত। আমরা গত 17 বছরে গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য রাজপথে লড়াই করে যাচ্ছি। যেখানে এই মানবতা সেখানে আমরা কথা বলি। আজকে আমরা নতুন করে ষড়যন্ত্র দেখছি মার্কেট নীতি, সেই নীতির ষড়যন্ত্রের মধ্যে আজকে ফিলিস্তিনের গাজার মুসলমানরা জীবনযাপন করছে। আজকে মার্কেট নীতি, সেই নীতিতে আজকে আমার মুসলমান ভাইদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়ার নানান রকম নতুন করে ষড়যন্ত্র করছে। আমরা এই ষড়যন্ত্রের নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা তাদেরকে বলতে চাই, সারা বিশ্বে সকল পেশার মানুষ, সকল ধর্মের গ্রামের মানুষ যেখানে নির্যাতন নিপীড়ন, যেখানে মানবতার প্রশ্ন আসবে সেখানে আমরা দাঁড়াবো এবং সেই তাদের পক্ষে কথা বলবো। এটাই আমাদের প্রতিশ্রুতি। আমরা চাই না পৃথিবীতে কোনো বিভাজন থাকুক, কিন্তু আপনারা ব্যবসা করবেন, সেই ব্যবসার নামে ধর্মীয় উস্কানি দিয়ে আপনারা ধর্মীয় ভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করে সেখানে অস্ত্র ব্যবসা করবেন, সেটা পৃথিবীর মানুষ মেনে নেবে না। আমরা আশা করেছিলাম নতুন নির্বাচনের মধ্যে দিয়ে মার্কিন যে সরকার এসেছে সে সারা পৃথিবীতে শান্তি রক্ষিত রাখবে, কিন্তু আমরা নতুন করে সেই মার্কিনের ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। তারা সারা পৃথিবীকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা বাংলাদেশের গত 17 বছরে যেই শাসক দল অন্যায় অবিচারে মেতে উঠে আজকে ভারতকে নতুন করে বাংলাদেশকে ষড়যন্ত্র করছে। বন্ধুরা, আমরা দেখছি নিষিদ্ধ যেই কোন মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, সেই আওয়ামী লীগ হত্যার জায়গাতে আজকে তাদের হত্যার চলছে, কিন্তু বাংলাদেশের কোন মানুষ সেই হত্যালে সাড়া দেয়নি, কোথাও নামতে পারেনি। আমরা তাদেরকে বলতে চাই, আপনার আপা বড় বাহাদুর করে ভারতে বসে বাংলাদেশকে ষড়যন্ত্র করছে, অডিও ক্লিপ পাঠাচ্ছে, আর তার কথায় আপনারা যেখানে আসবেন সেখানে আপনাদেরকে প্রতিহত করা হবে। কারণ 32কে যেভাবে ঘুরিয়ে দিয়েছে আপনার আপার বাড়ি, আপনাদের বাড়িও কিন্তু বাংলাদেশের মানুষ ছাড়বে না। কাজেই আপার রাজনীতি বাংলাদেশে হবে না। বাংলাদেশের রাজনীতি হবে কোন মানুষের রাজনীতি, কোন মানুষ কি চায় সেই রাজনীতি। আজকে আপনারা দেখেছেন গতকালকে আমাদের বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ তিস্তার পারে লক্ষ লক্ষ মানুষের সমাগম করেছে। ভারতকে বোঝাতে চাই, বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করুন। যদি বন্ধুত্ব না করেন, যদি তিস্তার পানি না দেন, যদি সীমান্ত হত্যা বন্ধ না করুন, গতকালকে তিস্তার অভিমুখে যেভাবে সমাবেশ হয়েছে এখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। আপনারা একক দল একক ব্যক্তির সাথে সম্পর্ক করে গত 17 বছর বাংলার মানুষের ভোট অধিকার গণতন্ত্র থেকে দূরে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আপনার আগ্রাসনকে লাঠি মেরে আপনার করে তুলে দিয়েছে। আপনার কোলে থেকে আজকে নতুন করে বাংলাদেশকে তারা ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, যারা এই বাংলাদেশকে ষড়যন্ত্র করবেন তাদেরকে কিভাবে রুখে দিতে হয় আমরা বাংলাদেশের মানুষ ভালো করে জানি। কারণ আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, গুম হতে জানি, আয়নার ঘরে থাকতে জানি। কাজে আমাদেরকে যারা শোষণ শাসন চোখ রাঙানোর চেষ্টা করবেন সেই চোখ কিভাবে ঘুরিয়ে দিতে
করতে হয় বাংলাদেশের মানুষ 5ই আগস্টে দেখেছে। আমাদেরকে ভয় দেখাবেন না। গোমূত্র খেয়ে যারা বাংলাদেশের মানুষকে শাসন শোষণ করতে চায় তাদেরকে কিভাবে রুখে দিতে হয় বাংলাদেশের মানুষ জানে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় না ইতিহাস। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের প্রধান অতিথি, গণমানুষের নেতা, আমাদের সকলের প্রিয় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য যারা হারুন আর রশিদ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই উঠে আসলে চেয়ার ফাঁকা না, সবাই উঠে আসলে চেয়ার ফাঁকা না, সবাই যদি উঠে যান তাহলে তো চেয়ার ফাঁকা হয়ে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠনের উদ্যোগে আজকে একটি সুন্দর আয়োজন। এই সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম জীবন, আয়োজক কেন্দ্র, উপস্থিতি এবং আমাদের প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা, আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে গাজায় বা প্যালেস্টাইনে যে বর্বরচিত হত্যাযজ্ঞ চলছে গত দীর্ঘদিন যাবৎ, নারী শিশু সম্পদের যে ভয়ানক যে বিপর্যয়, এটি পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন দৃষ্টান্ত। আর এর সাথে জড়িত কারা? মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শক্তি। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সূরা বনী ইসরাঈলে শুধু সেই বলছেন, আল্লাহ রসুলকে যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করানো হয়, সেখানে বলা হচ্ছে যে এর চারিপাশে আল্লাহ প্রচুর বরকতময় বরকত দান করেছেন। পৃথিবীর সমগ্র এলাকার মধ্যে যা সম্পদ রয়েছে তার থেকে অনেক বেশি মূল্যবান